জানে আলম অপু, আপনারা গুলশানে একটা চাঁদাবাজির ঘটনা ছিল, আপনারা মনে আছে? সেখানে মূল চাঁদাবাজির সঙ্গে কিন্তু জানে আলম অপু জড়িত ছিল না, কিন্তু একটা ফাঁদে পড়ে আসিফ মাহমুদের কথাই সে সেখানে গিয়েছিল। পরবর্তীতে জানে আলম অপু একটা ভিডিও বার্তা দেয়। সেই ভিডিও বার্তাতে বের হয়ে আসে যে গুলশানে চাঁদাবাজির ঘটনায় আসিফ মাহমুদ কীভাবে জড়িত, এবং সে সরাসরি সেখানে থেকে এই চাঁদাবাজিটা করেছিল। পরবর্তীতে জানে আলম অপু গ্রেপ্তার হয়। একটা মোটরসাইকেলের ঘটনা আছে, আরও বেশ কিছু ঘটনা আছে এখানে, সব কিছু মিলিয়ে অনেকগুলো ঘটনা আপনারা নিজেরা জানেন। আজকে আমি কয়েকটা পয়েন্টে কথা বলবো। জানে আলম অপু জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যেভাবে জানেন, তার আগে সে গণ অধিকারের সঙ্গে, ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনৈতিকভাবে জড়িত ছিল। গণ অধিকার পরিষদের প্রত্যেকটি সহযোদ্ধা, ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি সহযোদ্ধা অত্যন্ত সাহসী এবং তারা খুবই কম আপোষকামিতা। এটা হলো, আমরা তো একসাথে রাজনীতি করেছি, এর পরবর্তীতে আমরা আলাদা হয়ে গেছি বিভিন্ন কারণে, মতের অমিলের কারণে, কিন্তু এটা স্বীকার করতে হবে এইখানে যে যুবকরা আমরা একত্রিত হয়েছিলাম, তো আমাদের অন্যরকম একটা প্রতিজ্ঞার জায়গা ছিল। এবং সত্যিকার অর্থে 2018 সালে যখন কোটা আন্দোলনে উদ্যোগ নিলাম, সেই 18 সালের আগের ঘটনা যাদের মনে আছে, ফেসবুকে একটা পোস্ট করা যেত না, একটা পোস্ট করতে মানুষ ভয় পেত। তো সেখান থেকে মানুষের ভয় কাটানোর যে প্রক্রিয়া 18 সালে কোটা আন্দোলনের মাধ্যমে হয়, সেটা আমরা শুরু করেছিলাম। সেইখানে জানে আলম অপু ছিল। তো এই গুলশানে চাঁদাবাজির ঘটনায় আমিও জানে আলম অপুর বিরুদ্ধে বলেছি। এটা হলো একটা বিষয়, কিন্তু আজকে আমি এইটুকু বলছি যে গণ অধিকারের আমাদের যারা সহযোদ্ধারা ছিল, তারা এতটুকু মিনিমাম সৎ ছিল যে এটা স্বাভাবিকভাবে অন্য সংগঠনের চেয়ে তুলনামূলক কম। কিন্তু জানে আলম অপুর ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে বলে সে নতুন করে আবার স্টেটমেন্ট দিয়েছে, মনে হয় সে মুক্ত হয়েছে এবং মুক্ত হয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে। দীর্ঘদিন তার স্ত্রী পরিবারকে একটা জায়গায় নির্দিষ্ট বাসায় আটকে রাখা হয়েছিল তিনি যখন জেলে ছিলেন। এটা হলো একটা পয়েন্ট আমরা পেয়েছি। এবং তাকে অন্য কোনো বাসা নিতে দেওয়া হয়নি তার পরিবারকে, এবং তাকে 24 ঘন্টা সার্ভেইলেন্সের মধ্যে রাখা হয়েছে। আমার প্রশ্ন হলো, কেন এরকম হলো, কারা করলো? খুব সুস্পষ্ট হিসাব। জানে আলম অপু যাওয়ার আগে, গ্রেপ্তার হওয়ার আগে উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতির সব কিছু ফাঁস করে দিয়েছিলেন, যে কিভাবে আসিফ মাহমুদ প্রত্যেকটা চাঁদাবাজির ঘটনায় থেকে থেকে সেখানে নেতৃত্ব দেয়। এই স্টেটমেন্টটা জানে আলম অপুর জন্য কাল হয়ে যায় এবং তাকে আটক করে, এবং তার ওয়াইফকে দিয়ে আজকে কিন্তু ঠিকই প্রমাণিত হচ্ছে যে আসিফ মাহমুদ জানে আলম অপুর ওয়াইফকে জোর করে নিয়ে আসছিল, এবং এটা সমন্বয় করেছিল। আমাদের গণ অধিকারেও ছিল, আসলে গণ অধিকারে বেশিরভাগ ছেলেপেলেই ভালো, কিন্তু দুই একটা যেগুলো লোভী বেশি সেগুলো এনসিপিতে চলে গেছে। এটা একটা বাস্তবতা। একবারে নগদ লাভের জন্য তারা সেখানে গেছে। দীর্ঘমেয়াদের রাজনীতিতে তারা ধৈর্য ধরতে চায়নি। রাজনীতির পথ চলাই অনেক চড়াই উতরায় আছে, দেখতে হয়, জাজমেন্ট করতে হয়, সেই জাজমেন্টটা তারা করতে চায়নি, সেই কারণে চলে গেছে। এবং এই জানে আলম অপুকে দিয়ে, অপুর ওয়াইফকে দিয়ে, তার পরিবারকে দিয়ে যে সংবাদ সম্মেলন, এইটা সমন্বয় করেছিল এনসিপির আর একটা নেতা আতাউল্লাহ সহ আরও কয়েকজন। আতাউল্লাহ, আর নাম না বলতেছি, স্পেসিফিক নাম বললে তারা আবার মাইন্ড করবে, একসাথে আমরা রাজনীতি করছি। তো তারা পুরো প্রক্রিয়াটাকে এইভাবে দেখানোর চেষ্টা করলো যে ইশরাক হোসাইন এখানে দোষী বা বিষয়টা গেল। তো ইশরাক হোসেন তো অন্তত, আচ্ছা গুলশানের চাঁদাবাজির ঘটনায় সেখানে তো আসিফ মাহমুদকেই পাওয়া গেছে, সেখানে তো আর ইশরাককে পাওয়া যায়নি। তার মানে ওই ঘটনায় ইশরাক ভাইকে তো অভিযুক্ত করা যায় না, যেই স্টেটমেন্ট যেভাবেই দেন, সেখানে তো আসিফ মাহমুদই বাইক সহ ছিল, তাই না? আজকে আমার কয়েকটা টু দ্য পয়েন্টে প্রশ্ন। আসিফ মাহমুদ যে টাকার হিসাব দিল, ওইখানে সে একটা যে দামি বাইক, প্রায় 7 থেকে 8 লাখ টাকা দামের বাইক নিয়ে ওখানে রাইড দিচ্ছিল, সেই বাইকটা এখন কোথায়? টাকার হিসাবের মধ্যে তো সেই বাইকের হিসাবটা নাই। তারপরে তার যে মানে আধা হালি মানে দুইটা আর কি, আধা হালি মোবাইল দুটাই যে 2 লাখ 3 লাখ টাকার একটা দাম, সেটার দাম কি লিখেছে? তারপরে 30,000 টাকা দামের জুতা, এগুলোর দাম কি লিখেছে? 25,000 টাকা দামের যে পাঞ্জাবি, সেগুলোর দাম কি লিখেছে? তো এই সামগ্রিকভাবে তো এই নেপ্পু বয়
নেপ্পু বয় আসিফ মাহমুদের বিষয়ে সে জেল থেকে বের হয়ে আবার একটা জিনিস ক্লিয়ার করছে। আমরা অনেক বেশি কথা বলেছিলাম জানে আলম অপুর বিষয়ে, কারণ জানে আলম অপুর বিষয়ে কথা বলা আমরা যদি না বলতাম তাহলে জানে আলম অপু অপরাধী হিসাবেই থাকতো, যে সেই মূল কালপ্রিট। হ্যাঁ, কারণ সবাই একটা পারসেপশন নিছে যে জানে আলম অপু এই ঘটনা ছিল, এই পারসেপশন থেকে। কিন্তু আমরা যখন আরও বেশি বলা শুরু করলাম তখন জানে আলম অপু প্রকৃত সত্য যেটা সেটা বের করে নিয়ে আসলো এবং আমরা দেখলাম। তো যাই হোক, সে জেল থেকে বের হয়েছে, একটা ছোট্ট একটা দুর্ঘটনা তার জীবনে, এটা শিক্ষণীয় হয়ে থাক। এবং শুধুমাত্র এই আসিফ না, নাহিদ না, এই পুরা জেনারেশন, যে জেনারেশনকে আপনারা জেনজি বলেন, বৈষম্য বিরোধী বলেন, আজকে কি ঘটনা বের হলো দেখেন। বৈষম্য বিরোধী মুখপাত্র সহ কয়েকজন দায়িত্বশীল যাদের কমিটি ভেঙে দিছে, তারা কিন্তু এনসিপির একবারে চরিত্রটা জাস্ট মানে ফরাত করে উন্মোচন করে দিয়ে ফেলছে তাদের চরিত্রটা। তো এইটা আমরা দেখলাম আর কি, যে কিভাবে গণভোটের টাকাটা চুরি করে দিছে, মাইরা দিছে। হ্যাঁ, গণভোটের ক্যাম্পেইন বলতে আমি ক্যাম্পেইন যতটুকু দেখছি, যেটা আমার কিছু পোস্টার তুলে ফেলে দিয়ে তারা আমার পোস্টারের উপর পোস্টার লাগাইছে, এইটুকু গণভোটের ক্যাম্পেইন। এছাড়া গণভোটের ক্যাম্পেইন বলতে, আর এটা তো একটা বায়াসড ক্যাম্পেইন ছিল, যে সরকার বলতেছে হ্যাঁ এর পক্ষে ভোট, এটা তো বায়াসড ছিল, তাই না? তো যাই হোক, একজন লিখেছে হেলমেটের দাম 1,50,000 টাকা। আমি জানি না আসলে এত কিছু বিষয়ে আমি জানি না, ঠিক আছে। তো যাই হোক, আজকে আরেকটা ঘটনা গুরুত্বপূর্ণ সেটা আসলো, যে কিভাবে গণভোটের টাকাটা চুরি করছে, এবং এইখান থেকে আরেকটা স্টেটমেন্ট আসা যায় কিভাবে তারা ত্রাণের টাকাগুলো চুরি করেছে। হ্যাঁ, ত্রাণের টাকাগুলো নিয়ে সবাই ভালোবেসে দরদ দিয়ে, আমি মনে করি বাংলাদেশে এরকম দুর্যোগ আসলে কোনো যুবকদের কোনো গ্রুপকে এইভাবে মানুষ আর জীবনেও টাকা দেবে না, যেহেতু একবার দিয়ে মানুষ এইভাবে ঠকেছে। বাস্তবে আমার চিন্তা কি জানেন, ত্রাণের টাকা কোনো ভাইরাল কোনো ব্যক্তির কাছে আপনারা দিবেন না, অল্প অল্প করে বিভিন্ন সংগঠনের মাধ্যমে করবেন। এবং আপনার মহল্লায় একটা সামাজিক সংগঠন আছে, ওই সামাজিক সংগঠন দিয়ে আপনারা 10-15 জন মিলে একটা কালেকশন করে গিয়ে দিয়ে আসবেন, নিজেরা গিয়ে যাবেন, নিজের হাতে দিলেন, সোয়াব হলো, এবং নিজের একটা সেখানে উপস্থিতি থাকলো, আপনার স্মৃতি হয়ে থাকলো। সেটা সেই জায়গাতে ভায়া হয়ে থার্ড পার্টি ফোর্থ পার্টি হয়ে যে ত্রাণের টাকা দিবেন, ওই টাকা কোনো দিন খাবে না। আমার একটা আন্তর্জাতিক পরিসংখ্যান আছে, যে সকল আন্তর্জাতিক সংগঠন ও ত্রাণ নিয়ে কাজ করে, তারা মাত্র 25% টাকা নাগরিকের কাছে পৌঁছায়, বাকি 75% টাকা তারা হলো বেতন, বোনাস, বিভিন্ন তদারকি, এগুলো বাবদ ব্যয় করে ফেলে। সুতরাং আমরা যদি সত্যিকারই এই ধরনের দুর্যোগে দেখি, তাহলে এরকম ভাইরাল ব্যক্তির হাতে, ভাইরাল সংগঠনের হাতে এই টাকাগুলো না দিয়ে ছোট ছোট সংগঠন ভাগ ভাগ করে দিবেন, দেখবেন যে অনেক বরকত হবে। আল্লাহ এর মধ্যে বরকত রাখছে, ঠিক আছে। ত্রাণের টাকাটার বিষয় গেল। আর একটা বিষয় হলো যে আজকে আরেকটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তির ছেলে পেলে ছাত্র দলের লেখা গুপ্ত এটা নষ্ট করে দিতে এর উপর দিয়ে উল্টাপাল্টা অনেক কিছু লিখতেছে। পরে যখন ভিডিওর মধ্যে ধরা খাইছে তখন ক্যাঁকো করতেছে, ব্যাং দিয়ে এরকম চিপাই পড়লে সাপের মুখে বলে ক্যাঁ 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 করে, ঠিক ওই রকমভাবে ছাত্র শক্তি ছেলে পেলে একবারে মুখের উপর মুখোন্মোচন হয়ে গেছে যে এরা আসলে ছাত্র শক্তি বলে কিছু না, এরা হলো ছাত্র শিবিরেরই আরেকটা বি টিম। এটা প্রমাণিত হয়েছে। না হলে ছাত্র শিবিরের গুপ্ত বলছে, তোর কেন জলে ভাই, তুই কেন গুপ্ত লেখা মুছতে গেছিস, তুই কেন গুপ্ত লেখার উপর দিয়ে সুপ্ত লিখতেছিস। তো এগুলো আর কি এক একটা বিষয় আমরা আস্তে আস্তে সব পরিচয় বের হয়ে আসতেছে। তো আলটিমেটলি যেটা সুবিধা হচ্ছে, ধরেন কিছু নিউট্রাল মানুষ, কিছু আশাবাদী মানুষ, তারা এনসিপির সাথে যুক্ত হয়েছিল, তরুণদেরকে দেখে, যুবকদের দেখে তাদের কাছে একটা স্পষ্ট হয়ে উঠছে যে এইটা জামাতের একটা দোকান। 1971 সালে জামাতের দোকান কি কি ছিল? রাজাকার নামে একটা দোকান ছিল, আল বদর নামে একটা দোকান ছিল, আল শামস নামে, তাই না? এই 2026 সালে এসেও, 25 সালে 26 সালে এসেও জামাতের দোকান কি কি? ইনকিলাব মঞ্চ জামাতের একটা দোকান নাকি? জামাতের দোকান না। তারপরে এনসিপি একটা জামাতের দোকান, তারপরে এই পরিষদ ওই পরিষদ, তারপরে ডাউন বাংলাদেশ, আপ বাংলাদেশ, বিভিন্ন সংগঠন আছে, এবি পার্টি, সিবি পার্টি, হ্যাঁ। তো অনেক যেভাবে নাম বলেন,
প্রত্যেকটা সংগঠনে জামাতের পৃষ্ঠপোষকতা চলে, এদের অফিস ভাড়া, এদের খাদ্য খাওয়া সব কিছু ওই যে ইয়ানত কালেকশন করে, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে চাঁদাবাজি করে বিভিন্ন প্রতিষ্ঠানে জাকাতের টাকা তোলে, সেম এই জায়গা থেকে এগুলো পূরণ করে। দেখবেন এদের লোকবল নাই, কিন্তু অফিসের মধ্যে সবচেয়ে দামি একটা গ্যাজেট, দামি একটা স্ক্রিন, দামি প্রিন্টার, দামি কম্পিউটার, এই সব কিছুতে ভরপুর। অর্থাৎ এই যে মানে মানুষের দানের টাকা, সদকার টাকা, দানের টাকা যে রাজনৈতিকভাবে কীভাবে ব্যবহার করতে হবে তার একটা রূপ আমরা এখান থেকে দেখলাম। বাংলাদেশ দেখার সময় শেষ হয়ে যায়নি ভাই, দেখার সময় শেষ হয়ে যায়নি। আপনারা আওয়ামী লীগকে দেখেছেন না, এক গণ অভ্যুত্থানে জুলাই আন্দোলনে আওয়ামী লীগ আপনার কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে তারা রাজনৈতিকভাবে এতটুকুই গ্রহণযোগ্যতা হারাইছে যে দুর্বল আতঙ্কজনক অবস্থায় আছে যে সবাই দেশ ছেড়ে চলে গেছে। আবার দেখবেন এই আওয়ামী লীগকে যারা মনে করতেছে যে কায়েত হয়ে পড়ছে, শুয়ে পড়ছে, তাদেরও স্মরণ রাখা উচিত এই যে সংকটে আওয়ামী লীগ পড়ছে, অন্তত তো শেখ মুজিবুর যেরকম, বঙ্গবন্ধু যেরকম সপরিবারে নিহত হয়েছিলেন, তত বড় ক্ষতি তো আর আওয়ামী লীগের হয়নি। সুতরাং সেটা যদি 21 বছর লাগে তাহলে এটা অন্তত অর্ধেক সময়, ধরেন 10 বছরে আওয়ামী লীগ রিকভার করবে। ঠিক আছে, তো এই সময়টা জামাতও জানে, এনসিপিও জানে, জেনেও ওরা কেন এরকম করে, ওই সময়টুকুই যদি একটু আওয়ামী লীগের লোকজনকে দলে ঢুকায় যদি কিছু একটা করা যায়, মানে লোক বলতে ওই একই, ওই বিএনপির যে লোক, ওই আওয়ামী লীগের লোক, ওই জামাতের লোক, ওই এই মিলাই লোকবল, সেটাকেই ভাগযোগ করে উল্টায় পাল্টায় করে। সাধারণ মানুষ যারা আছে এরা রাজনীতির ধারও ধারে না ভাই, এরা রাজনীতি কি বুঝতেও চায় না, রাজনীতি জানতেও চায় না, এবং এগুলো অপছন্দ করে। তারা মনে করে রাজনীতিবিদরা খাইতে আসে, দিতে আসে না। সাধারণ মানুষের পারসেপশন, এই পারসেপশনটাকে আপনারা কিভাবে উল্টাবেন? এটা উল্টানোর সুযোগ নাই ভাই। দেশের মানুষ বিশ্বাস করে না, আস্থা রাখে না, এর মধ্যেই খারাপের মধ্যেই তারপরে মানুষ ঠেলাই পড়ে কোনো একটা অপেক্ষাকৃত কম খারাপরে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে। তো সেই জায়গা থেকে মানুষ ঐতিহাসিকভাবে বিএনপি কি জানছে, বিএনপির কি কি ভুল সেগুলো জানছে, আওয়ামী লীগের কি কি ভুল সেটা জানছে, তারপর জামাতের কি কি ভুল জানছে, আবার এনসিপি নতুন দল বানাইছে, তাদের কি পরিমাণ লুটপাট সেটা দেখছে না মানুষ, সব কিছু দেখছে। এই সব কিছু মিলিয়ে মানুষ জেনে শুনে একটা ভোট দেয়, জেনে শুনে একটা সরকার হয়, সেই সরকার দেশ চালাচ্ছে। তাহলে এই সরকারটা কার সরকার? সেই জনগণের সরকার। তাহলে জনগণের সরকার সাকসেসফুল হলে লাভবান হবে কার? জনগণের লাভবান হবে। শান্তিতে থাকবে কে? জনগণ শান্তিতে থাকবে। কিন্তু শান্তি তো এদের ভালো লাগে না। এরা যতক্ষণ না পর্যন্ত নিজেদের মতো করে ক্ষমতা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা বলবে 54 বছরে কি পেলাম, 54 বছরে কি পেলাম। চিন্তা করতে পারেন, এই কমন ডায়লগ জামাতের লোকেরা দেয়, 54 বছরে কি পেলাম। 54 বছর আগে ওদের হুজুরের গায়ে দূরে কাপড় ছিল, এখন হেতে একটা আন্ডারওয়্যার পরে, তার উপর আরেকটা আন্ডারওয়্যার পরে, একটা গেঞ্জি পরে, তার উপর আবার পাঞ্জাবি পরে হয় না, আরেকটা কোটি পরতে হবে, আবার টুপি আছে, সঙ্গে আতর লাগবে, খুশবু লাগবে, সব কিছু মিলিয়ে প্রায় 7-8টা কাপড় মিলে একটা পুরুষই এই কাপড় পরে। আগে মহিলারাও একটা কাপড় পরতো, সেই মহিলারাও এখন 7টা 8টা 5টা 6টা কাপড় পরে। তাহলে এই সব কিছু যদি পরিবর্তন না হয়, একটা জায়গায় বললাম, কর্মসংস্থান, জীবন জীবিকা, মানুষ তো আগে মরে যাইতো, চিকিৎসা নির্ণয় করতে পারতো না যে তার কি অসুখ হয়েছে। কিছু হলেই জ্বরে মরে গেছে, কি হয়েছে, জগ খায় মরে গেছে, কি হয়েছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে। কিন্তু কেন বন্ধ হয়েছে, কি রোগ হয়েছিল, এই যে মানুষগুলো জানে, চিকিৎসা করে, গড় আয়ু বাড়তেছে। যেখানে মানুষের 56 বছর গড় আয়ু ছিল, 60 বছর গড় আয়ু ছিল, সেখান থেকে 72 বছর গড় আয়ু হয়েছে। তাও বলে জামাত শিবিরের মন ভরে না, বলে 54 বছরে কি পাইলাম। তো এরা ক্ষমতা না পাওয়া পর্যন্ত এরকম করে বলতে থাকবে। তো তাহলে আমরা যদি পাপ বিবেচনা করি, বাংলাদেশের সবচেয়ে পাপিষ্ট দল কে? তাই না? মুখে দাড়ি রাখলে তো হবে না, মাথায় টুপি দিলে তো হবে না। তো সবচেয়ে পাপিষ্ঠ দল কারা? তুলুন গ্রেডিং করেন, তাহলে সবচেয়ে, ওরা বলে ভালো লোকের শাসন চাই, তো সেই ভালো লোকের শাসন কি সবচেয়ে পাপিষ্ঠ যারা, জঘন্য খুনি যারা, ধর্ষক, গণহত্যাকারী, তারা কি সবচেয়ে ভালো লোক? জিজ্ঞাসা করছি। আচ্ছা, এর চেয়ে খারাপ কে, এর চেয়ে ভালো কে? সেটা তো একটা গ্রেডিং আছে, এখানে গ্রেডিং করেন। 1 নম্বরে আপনি কাকে সবচেয়ে ভালো মনে করেন, 2 নম্বরে তারপরে কাকে ভালো মনে করেন, 3 নম্বরে কাকে ভালো মনে করেন, এভাবে গ্রেডিং করেন। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, ভালোর গ্রেডিং না করে খারাপের গ্রেডিং করেন, যে সবচেয়ে খারাপ কারা, সবচেয়ে খারাপ। আমরা তো রাজনীতি করি, আপনারা রাজনীতি করেন, এখানে কমেন্ট সেকশনে দেখেন এখানে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কত কিছু বলছি, কখনো মাকে নিয়ে গালি দেয়নি। ঠিক আছে, বিএনপি নিয়ে কত মানুষ কত কিছু বলে, বিএনপি নেতা কর্মীরা কখনো মাকে নিয়ে গালি দেয় না। কিন্তু এইখানে দেখেন জামাতিরা কিভাবে মাকে গালি দিচ্ছে। মা জিনিসটা জামাতিরা সহ্যই করতে পারে না। কতদিনের জন্য বলছিলাম যে এরা মনে হয় বাপের পেট থেকে হয়েছে। ঠিক আছে, আমাদের কবি জাহিদ বলছে, হেরা হলো এদের বাপেরা মিলে বাসর করছে, আর উপর থেকে ঠাডা পড়ছে, এর জন্ম হয়ে গেছে। ঠিক আছে, এই হলো জামাতের জন্মের ইতিহাস। এই জন্য ওরা মাকে দেখতে পারে না। মা, মাটি, দেশ, এগুলো তাদের দুশ্মন।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।